গল্পস্মৃতি চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি পড়ব জোনাথন নোলান এর লেখা মেমেন্টো মোরি থ্রিলার গল্পটি অনুবাদ করেছেন মোহাম্মদ নাজিমউদ্দিন। চলুন তাহলে শোনা যাক জোনাথন নোলান এর লেখা মেমেন্টো মোরি। তোমার স্ত্রী সবসময় বলতো তুমি নাকি নিজে শেষকৃত্যেও দেরি করে আসবে। কথাটা কি মনে আছে তোমার? তার এই ঠাট্টার কারণ তুমি একজন লেট লতিফ, একেবারে ধীর গতির, সবসময় দেরি করো, একদম ফুলমনা। এমনকি এই ঘটনাটা ঘটার আগেও তাই করেছিলে। এখন হয়তো তুমি ভাবছো তোমার স্ত্রীর জন্য দেরি করে ফেললে কিনা। তুমি ওখানে ছিলে, এই ব্যাপারে নিশ্চিত হতে পারো। আর ওই সেজন্যই ছবিটা রাখা হয়েছে দরজার পাশে। যে ছবিটা টাঙানো আছে সেটার কথা বলছি। শেষকৃত্যের ছবি তুলে রাখাটা কোনো রীতির মধ্যে পড়ে না, তবে মনে হয় তোমার ডাক্তারদের মধ্যে কেউ জানতো তুমি স্মরণ করতে পারবে না। তারা ছবিটা বেশ বড় করে বাঁধিয়ে রেখেছে ওখানে দরজার পাশে, যাতে ঘুম থেকে জেগে উঠে প্রতিবার ছবিটা দেখতে পাও আর সেটা দেখে বুঝতে পারো তোমার স্ত্রী এখন কোথায় আছে। ছবিতে ফুল হাতে যে লোকটি দাঁড়িয়ে আছে ওটাই তুমি। তুমি কি করছো? এপিটাফটা পড়ছো, বোঝার চেষ্টা করছো কার শেষকৃত্যে এসেছো। ঠিক এখন তুমি যে কারণে পড়ছো, বোঝার চেষ্টা করছো তোমার দরজার পাশে কেন ছবিটা টাঙানো হয়েছে। কিন্তু তুমি যেটা স্মরণ রাখতে পারবে না সেটা কেন পড়ছো বাবা? সে তো চিরতরের জন্য চলে গেছে, আর এই খবরটা শুনে নিশ্চয়ই তুমি কষ্ট পাচ্ছ। বিশ্বাস করো, আমি জানি তোমার কেমন লাগছে। সম্ভবত তুমি একদলা মাংসপিণ্ড। তবে এটাকে 5 কি 10 মিনিট সময় দাও, হয়তো ভুলে যাবার আগে পুরো আধ ঘন্টা তুমি মনে রাখতে পারবে। তবে তুমি ভুলে যাবেই, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। আরও কয়েক মিনিট পরই তুমি দরজার দিকে এগিয়ে যাবে, তার ছবিটি দিকে আবার খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে। তারপর ছবিটা যখন চিনতে পারবে তখন ভেঙে পড়বে। তোমার বিশৃঙ্খল মস্তিষ্ক বাদে তোমার শরীরের অন্য কোনো অংশ কতবারে খবরটা শোনার পর স্মরণ করতে শুরু করবে। অশেষ দুঃখ, অশেষ ক্রোধ, দিক নির্দেশনা ছাড়া একেবারে অর্থহীন। হয়তো কি ঘটছে সেটা তুমি বুঝতে পারবে না। আমিও বলতে পারছি না। আমি বুঝতে পারি। ব্যাকওয়ার্ড অ্যামনেশিয়া, পশ্চাৎপদ স্মৃতিভ্রষ্টতা। সাইনবোর্ড এটাই বলছে, সিআরএস ডিজিজ। আমার মতো তোমার আন্দাজও বেশ ভালো। হয়তো তোমার কি হয়েছে সেটা তুমি বুঝতে পারছো না, তবে তোমার স্ত্রীর কি হয়েছে সেটা তোমার মনে আছে, আছে না? ডাক্তারে এ নিয়ে কথা বলতে চায়। তারা আমার কোনো প্রশ্নেরই জবাব দেবে না। তারা মনে করে তোমার এখন যে অবস্থা তাতে করে এরকম খবর না শোনাই ভালো। কিন্তু তোমার যথেষ্ট স্মরণ আছে, আছে না? তার মুখটা তোমার মনে আছে। এই জন্য আমি তোমার কাছে লিখছি। হয়তো এতে কোনো কাজ হবে না, জানি না। আমার কথা শোনার আগ পর্যন্ত তুমি এটা কতবার পড়বে এও জানি না। কতদিন ধরে তোমাকে এই ঘরে আটকে রাখা হয়েছে তুমিও সেটা জানো না। কিন্তু তোমার এই ভুলে যাওয়ার সুবিধাটা হলো তুমি তোমার পরাজয়ের কথা লিখে যেতে ভুলে যাবে। আজ হোক কাল হোক এই ব্যাপারটা নিয়ে তুমি কিছু একটা করতে চাইবেই। আর সেটা যখন করবে তখন আমাকে শুধু বিশ্বাস করো, কারণ একমাত্র আমিই তোমাকে সাহায্য করতে পারবো। দ্বিতীয় পরিচ্ছদ। এক এক করে দু চোখ খুলে ধবধবে সাদা সিলিংয়ের দিকে তাকালো আর্ল। তার মাথার ঠিক ওপরে সেই সাদা সিলিংয়ে হাতে লেখা কিছু কথা আছে। বেশ বড় করে লেখা হয়েছে যাতে বিছানায় শুয়ে থেকেও সে পড়তে পারে। ঘরের কোথাও একটা অ্যালার্ম ঘড়ি বাজছে। সাইনটা চোখে চোখে পিটপিট করলো, আবার পড়লো, তারপরে তাকালো ঘরের চারপাশে। ঘরটা সাদা, একেবারে চোখ ধাঁধানো ধবধবে সাদা। ঘরের সাদা থেকে দেয়াল থেকে শুরু করে কাপড়ের পর্দা, আসবাব, বিছানার চাদর সবই সাদা। সাদা পর্দার একটা জানালার কাছে থাকা সাদা রঙের ডেস্কের উপর অ্যালার্ম ঘড়িটা বাজছে। ঠিক এই সময় আর লক্ষ্য করলো সে ঘরের মধ্যে রাখা উঁচু একটি বিছানার উপর শুয়ে আছে। তার পরনে ড্রেসিং গাউন আর স্লিপার। চিত হয়ে শুয়ে থেকে ছাদের লেখাটা আবার পড়ল সে। বড় বড় অক্ষরে লেখাটা বলছে, এটা তোমার ঘর, এটা হাসপাতালের একটি কক্ষ, এখন তুমি এখানে থাকো। মাথাটা আর একটু তুলে চারপাশটা দেখলো আর্ল। হাসপাতালের কক্ষ হিসেবে ঘরটা বেশ বড়। বিছানা থেকে 3 দিকে ছড়িয়ে আছে ফাঁকা লিনোনিয়াম, দুটো দরজা আর একটি জানালা। বাইরের দৃশ্যটা খুব একটা সহায়ক নয়। খুব কাছে কিছু গাছপালা আছে, গাছপাতার ঝরে পড়ছে। হয় বসন্তের আরম্ভ, নয়তো শরতের শেষ। ডেস্কের প্রতিটি ইঞ্চি পোস্টে ঢাকা নোট, লিগ্যাল প্যাড, ছাপা তালিকা, মনোবিজ্ঞানীর টেক্সট বই আর ছবির ফ্রেম। এইসব জিনিসের উপর অর্ধসমাপ্ত একটি ক্রসওয়ার্ড পাজল রয়েছে।
কতগুলো ভাঁজ করা সংবাদপত্রের উপর অ্যালার্ম ঘড়িটা রাখা, গলার কাছে বোতাম খুলে ড্রেসিং গাউনটা হাতার সাথে টেপ দিয়ে লাগিয়ে রাখা, সিগারেটের প্যাকেট থেকে একটি সিগারেট বের করলো আর পায়জামার খালি পকেটের লাইটারের জন্য হাতড়ালো সে। ডেস্কের কাগজপত্র ঘাঁটল, ড্রয়ারগুলোতেও খুঁজে দেখল। অবশেষে দেখতে পেল জানালার পাশে দেয়ালে কিছু দেশলাইয়ের টেপ দিয়ে আটকে রাখা হয়েছে। দেশলাইয়ের পাশে হলুদ রঙে বড় বড় অক্ষরে লেখা আরেকটি সাইন, সিগারেট খুঁজছো? আগে থেকে জ্বালিয়ে রাখা হয়েছে এরকম একটা খুঁজে দেখো, বোকা। লেখাটা পড়ে হেসে ফেলল আর প্যাকেট থেকে একটা সিগারেট বের করে নিল। জানলার পাশে আরেকটি সাদা কাগজে লেখা আছে, তোমার শিডিউল। এতে প্রত্যেক ঘন্টার চার্ট দেওয়া আছে। রাত 10টা থেকে সকাল 8টা পর্যন্ত ঘুম দেবে। অ্যালার্ম ঘড়িটা দেখলো আর 8টা 15। বাইরে আলো দেখে বুঝতে পারলো এখন সকাল। নিজের ঘড়িটা দেখলো 10টা 30। কানের কাছে ধরে ঘড়িটার শব্দ শুনল সে। তারপর চাবি দিয়ে অ্যালার্ম ঘড়ির সাথে সময় মিলিয়ে নিল। শিডিউল অনুযায়ী 8টা থেকে 8টা 30 পর্যন্ত সময়টার পাশে লেখা আছে দাঁত ব্রাশ করো। আবার হেসে বাথরুমের দিকে চলে গেল আর বাথরুমের জানালা খোলা। উষ্ণতার জন্য দুহাত ঘষতে দেখতে পেল জানালার চৌকাঠে একটা অ্যাস্ট্রে রাখা আছে, তাতে একটা সিগারেট। এখনও সেটা জ্বলছে। অবাক হলো সে। সিগারেটটা দিয়ে নতুন আরেকটা সিগারেট ধরে সেটা নিভিয়ে দিল। টুথব্রাশে এরই মধ্যে পেস্ট লাগানো আছে। একটা 2 মাথাওয়ালা পানির ট্যাপ। দাঁত মাজছে। দাঁত মাজতে মাজতে মেডিসিন ক্যাবিনেট খুলল আর ভেতরে একজনের ব্যবহারের জন্য ভিটামিন, অ্যাসপিরিন আর অ্যান্টিডিউরেটিক্সের প্যাকেট রাখা আছে। মাউথওয়াশটাও একজনের ব্যবহারের উপযোগী প্যাকেট, কেবলমাত্র টুথপেস্টটা রেগুলার সাইজের। মুখ থেকে পেস্টে ফেনা ফেলে মাউথওয়াশ দিয়ে কুলি করল সে। টুথপেস্টের পাশে ব্রাশটা রাখতে গিয়ে লক্ষ্য করলো কাচের সেলফ আর মেডিসিন ক্যাবিনেটের মাঝেখানে ছোট একটি কাগজ গেঁথে রাখা আছে। মাউথওয়াশে নীল রঙের তরল সিঙ্কে ফেলে মুখে কিছু পানি নিয়ে কুলি করল। মেডিসিন ক্যাবিনেটের বন্ধ করে আয়নায় নিজের চেহারা দেখে মুচকি হাসল সে। দাঁত মাজতে আধা ঘন্টা লাগে কোনো লোকের? কাগজটা স্কুল পড়ুয়াদের প্রেমপত্রের মতো। একটা চিরকুট আকৃতির ভাঁজ করে রাখা হয়েছে। ভাঁজ খুলে দেখলো ওটাতে লেখা আছে, তুমি যদি এখনো এটা পড়তে পারো তাহলে ধরে নিতে হবে তুমি একজন বানচুৎকা পুরুষ। কাগজটার দিকে ফ্যালফ্যাল করে চেয়ে রইল আর তারপর আবার পড়ল সেটা। এবার কাগজটা উল্টে দেখলো, সেখানে লেখা আছে, বিশেষ দ্রষ্টব্য, এটা পড়ার পর আবার লুকিয়ে রাখো। আবারও কাগজটা 2 পিঠে লেখা পড়ে আগের মতো ভাঁজ করে টুথপেস্টের নিচে রেখে দিল আর হয়তো তখনই সে দাগটা দেখতে পেল। কানের নিচ থেকে সেটা শুরু হয়েছে, বেশ দাবানো আর পুরু। তার চুলের রেখার দিকে এগিয়ে আচমকা যেন শেষ হয়ে গেছে। মাথা ঘুরিয়ে চোখ বাঁকিয়ে দাগটা দেখার চেষ্টা করলো। পরখ করলো হাতের আঙ্গুল দিয়ে। তারপর তাকালো অ্যাস্ট্রেতে থাকা জ্বলন্ত সিগারেটের দিকে। একটা ভাবনায় আক্রান্ত হলো সে। সঙ্গে সঙ্গে বাথরুম থেকে বের হয়ে এলো। তার ঘরের দরজার সামনে এসেই তার চোখে একটা জিনিস ধরা পড়ল। এক হাতে দরজার নব ধরে রেখেছে। দরজার পাশে 2টো ছবি লাগানো। প্রথমে আর্লের মনোযোগ গেল MRI এর 4 প্রকোষ্ঠের একটি কালো ফ্রেমের দিকে। তার মধ্যে আছে একটি নরমুন্ডু। ছবিটির নিচে লেখা আছে, তোমার মস্তিষ্ক। তাকিয়ে রইল আর বিভিন্ন রঙের বৃত্তের দিকে মনোনিবেশ করল। তার চোখে বড়সড় গোলকটা ধরতে পারল সে। এর পিছনে তার মস্তিষ্কের 2টো অংশ। তার মাথার ঠিক মাঝখানে বৃত্তাকার মার্ক দেওয়া আছে। দেখতে কৃমির মতো একটি টানেল চলে গেছে তার ঘাড়ের পেছন পর্যন্ত। জিনিসটা একটু আলাদা, বিকৃত, ভাঙা, তবে দেখেই চেনা যাচ্ছে। তার মাথার মাঝখানে কালচে একটা ছোপ, অনেকটা ফুলের মতো আকৃতি। অন্য ছবিটা দেখার জন্য একটু উপুর হলো। ফুলহাতা একটি লোকের ছবি। এইমাত্র গোড় দেওয়া একটি কবরের সামনে দাঁড়িয়ে আছে। নিচু হয়ে এপিটাপ পড়ছে সে। কিছুক্ষণের জন্য এটা দেখতে মনে হলো অসংখ্য আয়না ঘরের মধ্যে, কিংবা অসীম কোনো কিছুর স্কেচের আরম্ভ। এক লোক উপুর হয়ে ছোটখাটো এক লোককে দেখছে, উপুর হয়ে এপিটাপ পড়ছে। দীর্ঘক্ষণ ধরে আর ছবিটা দেখে গেল। হয়তো সে কাঁদতে শুরু করবে, হয়তোবা চুপচাপ ছবিটা দেখে যাবে। অবশেষে নিজের বিছানায় ফিরে গিয়ে শুয়ে পড়ল সে। জোর করে চোখ দুটো বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলো। বাথরুমে সিগারেট দ্রুত জ্বলছে। অ্যালার্ম ঘড়ির সার্কিটে কাউন্টডাউন শুরু হয়ে গেলে সেটার রিং বাজতে লাগলো। এক এক করে 2 চোখ খুলে ধবধবে সাদা সিলিংয়ের দিকে তাকালো আর তার মাথার ঠিক উপরে সে সাদা সিলিংয়ে হাতে লেখা একটা সাইন আছে। বেশ বড় করে লেখা হয়েছে, সেটা যাতে বিছানায় শুয়ে থেকেও সে পড়তে পারে। 3য় পরিচ্ছদ। তুমি আর স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবে না, এটা তোমার জানা দরকার। তুমি যদি তার নামটাই মনে রাখতে না পারো তাহলে কিভাবে একজন প্রেমিকা পাবে?
বাচ্চা কাচ্চাও হবে না তোমার, যদি না তুমি চাও তারা এমন বাপের সাথে বেড়ে উঠবে যে তাদেরকে চিনতে পারে না। তার চেয়েও বেশি নিশ্চিত হলো তুমি কোনো চাকরি বাকরি করতে পারবে না। স্মৃতিভ্রষ্ট লোকদের জন্য খুব বেশি চাকরি বাকরি তো নেয়ার এই দুনিয়াতে। সম্ভবত পতিতাবৃত্তি, রাজনীতি, হ্যাঁ সেটাও হতে পারে। না, তোমার জীবন বলতে গেলে শেষ হয়ে গেছে। তুমি একজন মৃত মানুষ। ডাক্তাররা একটাই আশা করছে তোমাকে নিয়ে, আর সেটা হলো আর্দালিদের বোঝার কতটা কমানো যায় সেই জন্য কিছু বিষয় তোমাকে শেখাতে হবে। তারা হয়তো তোমাকে আর কখনো বাড়ি ফিরে যেতে দেবে না, সেই বাড়িটা যেখানে হোক না কেন। সুতরাং প্রশ্নটা টু বি অর নট টু বি নয়, কারণ তুমি তার ঊর্ধ্বে। কথা হলো তুমি এটা নিয়ে কিছু করতে চাইবে কি না। প্রতিশোধের ব্যাপারটা তোমার কাছে আদৌ কোনো মানে রাখে কি না। বেশিরভাগ লোকের কাছে অবশ্য এটা মানে রাখে। কয়েক সপ্তাহের মধ্যেই তারা পরিকল্পনা করবে, পদক্ষেপ নেবে, হিসেব করে দেখবে। তবে সময়ের আবর্ত শুরুর দিকের উত্তেজনা আস্তে আস্তে প্রশমিত হয়ে আসে। সময় সব কিছু চুরি করে, তারা তো এটাই বলে নাকি। আমাদের সবসময় বলা হয় ক্ষমা একটি মহৎ গুণ। দৃশ্য দূরত্বে এসে ক্ষমাশীলতা আর কাপুরুষতা একই জিনিস বলে মনে হয়। সময় তোমার আগ্রাসী মনোভাব চুরি করবে। কাউকে তার প্রতিশোধের পথ থেকে বিচ্যুত করার জন্য যদি সময় আর ভীতি যথেষ্ট না হয়ে থাকে, তাহলে জেনে রাখো সবসময় কর্তৃপক্ষ বলে একটা জিনিস থাকে। আস্তে করে ওটা মাথা দুলিয়ে বলবে, আমরা বুঝি, তবে আপনি খুব ভালো একজন লোক, ওসব ব্যাপার বাদ দিন। তাদের কাতারে নিজেকে দাঁড় না করার জন্য তারা বলবে। কর্তৃপক্ষ আরও বলবে, আপনি যদি বোকার মতো কিছু করেন তা আমরা আপনাকে ছোট্ট একটু ঘরে আটকে রাখবো। কিন্তু তারা তো তোমাকে ইতিমধ্যে ছোট একটা ঘরে আটকে রেখেছে, তাই না? কেবল লক করে রাখেনি, কিংবা প্রহরী নিয়োজিত করেনি, কারণ তুমি অথর্ব একজন মানুষ, একটা জীবন্ত লাশ, একদল মাংসপিণ্ড, যাকে ঠিকমতো স্মরণ করে না দিলে খাওয়া দাওয়া আর হাগামোতা পর্যন্ত করতে পারে না। সময়ের আবর্তনে কথা বলতে গেলে বলতে হয়, সেটা আর তোমার বেলায় প্রযোজ্য নয়, তাই না? বারবার ওই একই 10 মিনিট। সুতরাং ভুলে যেতেই যদি না পারো, তাহলে ক্ষমা করব কিভাবে? খুব সম্ভবত তুমি যা হবার হয়েছ এই নিয়ে আর মাথা ঘামিয়ে কি হবে, এরকম টাইপের একজন লোক, তাই না? মানে আগে এরকমটি ছিলে, কিন্তু আগের সেই তুমি তো আর এখনকার তুমি নাও, এমনকি তার অর্ধেকও নও। তুমি কেবলই ভগ্নাংশ। তুমি হলে 10 মিনিটের মানুষ। অবশ্যই দুর্বলতা খুব প্রকট, এটা প্রাথমিক উত্তেজনা। সম্ভবত তুমি তোমার এই ছোট ঘরে বসে বসে কান্নাকাটি করাই শ্রেয় মনে করবে। স্মৃতির সীমিত সংগ্রহ নিয়ে সযত্নে প্রতিটি স্মৃতি ঘষামাজা করে করে বেঁচে থেকো তুমি। জীবনের অর্ধেকটা সময় সংগ্রহে থাকা দুর্লভ পোকামাকড়ের মতো কাচের দেয়ালের ওপাশ থেকে কাটিয়ে দাও। তুমি তো কাচের ওপাশে জীবন কাটাতেই চাইবে, তাই না? জেলির মধ্যে সংরক্ষিত হয়ে। তুমি চাইবে কিন্তু পারবে না, তাই না? তুমি পারবে না, কারণ তোমার সংগ্রহের শেষটুকুর জন্য শেষ যে জিনিস তোমাকে স্মরণ আছে সেটির কথা বলছি। ওই লোকটার মুখ, তার আর তোমার স্ত্রীর মুখ। বেচারি সাহায্যের আশায় তোমাকে খুঁজছে। সম্ভবত এটা যখন শেষ হবার তখনই অবসরে যাবে। তোমার ছোট সংগ্রহ, তারা তোমাকে আরও ছোট ঘরে তালা মেরে রাখতে পারবে, আর সেখানেই তুমি অতীতের মধ্যে থেকে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারবে। তবে যদি তোমার হাতে এক টুকরো কাগজ থাকে যাতে লেখা থাকবে তুমি তাকে পেয়ে গেছো, তুমি যেন আমি ঠিক কথাই বলছি, জানো অনেক কাজ করতে হবে। এটা হয়তো সম্ভব বলে মনে নাও হতে পারে, তবে আমি নিশ্চিত আমরা যদি আমাদের ভূমিকা সঠিকভাবে পালন করতে পারি তাহলে সেটা করা সম্ভব। কিন্তু তোমার হাতে খুব বেশি সময় নেই। সত্যি বলতে কি, তোমার হাতে কেবল 10 মিনিট সময় রয়েছে, তারপর এটা আবার শুরু হবে। সুতরাং তোমার হাতে যে সময় আছে তার মধ্যেই কিছু একটা করো। চতুর্থ পরিচ্ছদ। অন্ধকারে চোখ খুলে পিটপিট করে তাকালো আর্ল। অ্যালার্ম ঘড়িটা বাজছে, ঘড়িতে 3:20 বাজে। জানলা দিয়ে পূর্ণিমার যে আলো দেখতে পেল তাতে বুঝতে পারল এখন রাতের শেষ প্রহর। ল্যাম্পটা হাতড়াতে গিয়েই ফেলে দিতে যাচ্ছিল, ওটা জ্বলে উঠতেই তীব্র আলোর ঘরটা ভরে গেল সঙ্গে সঙ্গে। ঘরের আসবাবপত্র, দেয়ালে আর বিছানার চাদরে হলুদ রং মেখে দিল যেন। চিত হয়ে ছাদের সাদা টাইলস দেখতে লাগলো। তাতে হাতে লেখা কিছু সাইন আছে। দুবার কি তিনবার সাইনটা পড়ে চোখ পিটপিট করে ঘরের চারপাশে দেখে নিল আরেকবার। ঘরটা একেবারে ফাঁকা, কোনো মেডিকেল ইনস্টিটিউটের হবে হয়তো। জানলার পাশে একটা ডেস্ক আছে, অ্যালার্ম ঘড়িটা ছাড়া পুরো ডেস্কে আর কিছুই নেই। ঠিক এই সময় আর লক্ষ্য করলো তার পরনে জামা কাপড়, এমনকি চাদরের নিচে দেখতে পেল পায়ে জুতা পর্যন্ত পরা। বিছানা থেকে উঠে ডেস্কের কাছে গেল সে। ঘরটা দেয়ালের এখানে সেখানে টেপ লাগিয়ে রাখার চিহ্ন ছাড়া এমন কিছু নেই যা দেখে মনে হতে পারে এখানে কেউ থাকে কিংবা কখনো থাকতো। কোনো ছবি নেই, বই পুস্তক নেই, কিচ্ছু না। জানালা দিয়ে বাইরে দেখতে পেল জ্যোৎস্নার আলোয় প্লাবিত সুন্দর করে ঘাস কাটার একটি লন।
অ্যালার্ম ঘড়ি বন্ধ করে আল দেখতে পেল তার হাতের উল্টো দিকে দুটো চাবি টেপ দিয়ে লাগিয়ে রাখা আছে। চাবিটা টেপ থেকে খুলে নিয়ে খালি ড্রয়ারগুলো হাতড়ালো। তার জ্যাকেটের বাম পকেটে $100 বান্ডিল আর মুখ বন্ধ করা খাম খুঁজে পেল সে। ঘরের বাকি জায়গা ছাড়া বাথরুম চেক করে দেখলো টেপের টুকরো, সিগারেটের উচ্ছিষ্ট, এছাড়া আর কিছুই নেই। আনমনে ঘাড়ের কাটা দাগটা হাত বুলাতে বুলাতে নিজের বিছানায় ফিরে গেল আর চিত হয়ে শুয়ে ছাদের লেখাটা পড়তে লাগলো। লেখাটা বলছে, উঠে পড়ো, এখনই ঘর থেকে বেরিয়ে যাও, এসব লোক তোমাকে হত্যা করার চেষ্টা করছে। চোখ বন্ধ করে ফেলল আল। পঞ্চম পরিচ্ছদ। তারা তোমাকে গ্রেড স্কুল তালিকা তৈরি করার শিক্ষা দেবার চেষ্টা করছিল, মনে আছে? ফিরে যাওয়া সেই সব দিনে যখন তোমার হাতে সারাদিন পরিকল্পনা ছিল, আর তোমার অ্যাসাইনমেন্টগুলো যদি শাওয়ার করার সময় এসে থাকে তাহলে তারা সেটা দিতে পারেনি। তারা বলে কোনো দিক নির্দেশনা নেই, শৃঙ্খলা নেই, সুতরাং তারা তোমার কাছে পৌঁছানোর জন্য অপেক্ষাকৃত স্থায়ী জিনিসের উপর সব কিছু লিখে রাখার চেষ্টা করে। অবশ্য তোমার গ্রেড স্কুলের শিক্ষকরা যদি তোমাকে এখন দেখতে পেত তাহলে হাসতে হাসতে প্যান্ট ভিজিয়ে ফেলতো, কারণ তাদের সুসংক্ষিত শিক্ষাদানের একেবারে যথার্থ প্রোডাক্ট হয়ে উঠেছ তুমি। তালিকা না দেখে পেচ্ছাপ পর্যন্ত করতে পারো না। তারা ঠিকই করেছে। এই বাজে অবস্থা থেকে বের হওয়ার একমাত্র উপায় হলো তালিকাগুলো। এই হলো সত্য। লোকজন, এমনকি সাধারণ লোকজনও নামধাম, ঠিকানা আর বৈশিষ্ট্য জ্ঞাপক কিছু জিনিস ছাড়া একজন ব্যক্তি হয়ে উঠতে পারে না কখনো। এটা অতটা সহজ সরলও নয়। আমরা সবাই দৈহিক সিস্টেমের করোনায় বেঁচে থাকি। সব মানুষই 24 ঘন্টার ভগ্নাংশে বসবাস করে আর তারপর আবার সেই 24 ঘন্টার মধ্যেই নিপতিত হয়। এটা অনেকটা দৈনিক প্যান্টোমাইনের মতো। বয়স্ক অভিনেতার দল মঞ্চের পিছনে ভিড় করে আছে নিজেদের স্পটলাইটের আলোয় উপস্থাপন করার জন্য। প্রতি সপ্তাহ, প্রতিদিন রাগান্বিত লোকটির হাতে ব্যাটন উঠছে অসন্তোষে থাসে লোকটির উপর। এরপর যৌনবাতিক, অন্তর্মুখী আর বাক্যবাগীশের উপরও সেটা উঠবে। প্রত্যেক মানুষই গুন্ডা, বোকাদের এক চক্র। এটাই হলো জীবনের ট্র্যাজেডি। কারণ প্রতিদিনের মধ্যে কয়েক মিনিটের জন্য প্রত্যেক মানুষই জিনিয়াস হয়ে ওঠে। একেবারে পরিষ্কার কিছু মুহূর্ত, অন্তর্দৃষ্টি কিংবা যে নামে তুমি ডাকতে পছন্দ করো, মেঘের দল বিভক্ত হয়ে গ্রহগুলো নির্দিষ্ট একই রেখায় থাকে। সব কিছু বোধগম্য হয়ে ওঠে। আমার হয়তো ধূমপান ছেড়ে দেওয়া উচিত, অথবা খুব দ্রুত কোটিপতি বনে যাওয়া, কিংবা এরকম অনন্ত সুখের চাবি। এটা হলো সবচাইতে দুর্দশাগ্রস্ত সত্য। কিন্তু মুহূর্তের জন্য এই মহাবিশ্বের যাবতীয় গুমর আমাদের কাছে প্রকাশ্য হয়ে যায়। জীবন হলো সস্তা ছলচাতুরির। পক্ষান্তরে জিনিয়াস বিদ্বানকে সমস্ত নিয়ন্ত্রণ হস্তান্তর করতে হয়। চৌরাস্তা মোড়ে এসে শুধু আলুর চিপ খেতে চায় এরকম কোনো ব্যক্তির কাছে অন্তর্দৃষ্টি, অসাধারণত্ব আর মোক্ষ অর্পিত করা হয় মাথামোটা ফুর্তিবাজ আর অলস কোনো লোকের কাছে। এই বাজে অবস্থা থেকে মুক্তি পাওয়ারও একটি উপায় মাত্র আছে। তা হলো তুমি যেরকম গর্দভ হয়ে উঠবে সেরকম গর্দভদের নিয়ন্ত্রণ করার পদক্ষেপ নেওয়া। বোকাদের চক্রকে সঙ্গে নিয়ে হাত হাতে রেখে তাদেরকে পথ দেখানো। আর এই কাজটা ভালোমতো করা যায় একটা লিস্ট থাকলে। এটা অনেকটা নিজের কাছে লেখা চিঠির মতো। একটা মাস্টার প্ল্যান ভবিষ্যৎ দেখতে পারে এরকম কোনো লোকের দ্বারা তৈরি করা একটি খসড়া বাকি বোকাদের কাছে সহজে বোধগম্য করানোর জন্য পদক্ষেপ নেয়া। একটা একটা করে শত শত পদক্ষেপ নেওয়া, প্রয়োজন হলে সেটা রিপিট করো। তোমার সমস্যাটা হয়তো খুব স্পর্শকাতর, তবে প্রকৃতিগত দিক থেকে সেটা একই জিনিস। এটা কম্পিউটার কিংবা চাইনিজ রুমের মতো। তোমার কি সেটা মনে আছে? ছোট্ট একটি ঘর, এক লোক বসে আছে, সামনে বিছিয়ে রাখা আছে কতগুলো কার্ড, যার উপরে এমন এক ভাষায় অক্ষরে লেখা আছে যা সে বোঝে না। অন্য কারো নির্দেশের অক্ষরগুলো পর্যায়ক্রমে সাজিয়ে রাখছে সে। কার্ডগুলোতে যে অক্ষর আছে সেগুলো হয়তো চীনা ভাষার কোনো যোগ বলছে। অবশ্য লোকটা চীনা ভাষা কথা বলতে পারে না, সে কেবল নির্দেশ মেনে যায়। তোমার অবস্থার সাথে অবশ্যই কিছুটা ভিন্নতা আছে। তুমি হুট করে এমন একটি রুম থেকে বের হয়ে যাও যেখানে তারা তোমাকে রেখেছে। সুতরাং পুরো এন্টারপ্রাইজটাই ভ্রাম্যমান। আর যে লোক তোমাকে নির্দেশ দিচ্ছে সেটাও তুমি, তোমার আগেরকার একটি সংস্করণ মাত্র। যে যোগটা তুমি বলছো সেটা অবশ্য দারুণ একটা পাঞ্চ লাইন আছে। আমি শুধু ভাবছি এই যোগটা শুনে কেউ হাসবে না। এই হলো আইডিয়া। তোমাকে কি শুধু তোমার প্রতি দেওয়া নির্দেশগুলো অনুসরণ করতে হবে? মই বেয়ে উপরে ওঠা কিংবা সিঁড়ি দিয়ে নিচে নামা যাওয়ার মতো একেবারে একটা পদক্ষেপ, ঠিক লিস্টটাতে যেভাবে বলা আছে। খুব সহজ। আর সিক্রেটগুলো হলো যে কোনো লিস্টই এমন জায়গায় রাখা হয় যাতে তুমি সেটা দেখতে পাও। ষষ্ঠ পরিচ্ছদ। চোখের পাপড়ির মধ্যে দিয়েও সে গুঞ্জনটা শুনতে পাচ্ছে। ক্রমাগত বেজেই যাচ্ছে সেটা। অ্যালার্ম ঘড়িটার দিকে হাত বাড়ালো কিন্তু হাত নাড়াতে পারল না।
চোখ খুলে আর্ল দেখতে পেল বিশাল দিয়ে এক লোক তার দিকে উপর হয়ে আছে। লোকটি তাকে দেখে বিরক্ত হয়ে নিজের কাজ শুরু করে দিল। চারপাশে তাকালো আর্ল। ডাক্তারের চেম্বারের পক্ষে জায়গাটি একটু বেশি অন্ধকারাচ্ছন্ন মনে হয়। এরপর মাথায় সুতীব্র যন্ত্রণা ছড়িয়ে পড়ল, অন্য সব প্রশ্ন তিরোহিত হয়ে গেল। শরীরটা নাড়াচাড়া করার চেষ্টা করলো, আবার হাতটা ছুটতে চাইলো, ওটাতে তীব্র ব্যথা হচ্ছে। হাত নাড়তে চাইছে কি, তবে লোকটা তার দিকে আবারও বিরক্ত হয়ে তাকালো। চেয়ারে একটু নড়চড়ে বসলো, লোকটার দিকে তাকালো আর শব্দ আর যন্ত্রণা দুটোই আসছে লোকটার হাতে থাকে একটি গান থেকে। এমন একটি গান যেখানে ব্যারেলের জায়গায় আছে সুচ। সেই সুচটা আর্লের বাহুর নিচে ফুটিয়ে ফোলা ফোলা কিছু অক্ষর লিখছে। নিজেকে ধাতস্থ করে অক্ষরগুলো দেখার চেষ্টা করলো আর্ল, কিন্তু পারল না। চিত হয়ে শুয়ে আছে এখন। একসময় ট্যাটু আর্টিস্ট যন্ত্রটা বন্ধ করে আর্লের বাহু মুছে দিল একটা নরম কাপড় দিয়ে। ইনফেকশন যাতে না হয় সেজন্য কিছু ওষুধপত্র লাগিয়ে দিল সেখানে। হয়তো এরপর তার বউকে কথায় কথায় তার আর হাতে লেখা নোটগুলো ব্যাপারে গল্প করবে। হয়তো তারা স্ত্রীকে তাকে বোঝাতে সক্ষম হবে। ব্যাপারটা যেন পুলিশকে জানানো হয়। হাতের দিকে তাকালো আল, অক্ষরগুলো চামড়ার উপর ভেসে উঠেছে। একটু কাঁদলো সে। আর্লের ঘড়ির বেল্টের নিচ থেকে যেগুলো শুরু হয়ে তার বাহু পর্যন্ত চলে গেছে। লেখাটা পড়ে চোখ দুটো পিটপিট করলো। সযত্নে ক্যাপিটাল লেটারে লেখা রয়েছে, আমি তোমার বউকে ধর্ষণ করে হত্যা করেছি। 7ম পরিচ্ছদ। আজ তোমার জন্মদিন, তাই তোমার জন্য ছোট্ট একটি উপহার নিয়ে এসেছি। তোমার জন্য একটি বিয়ার কিনে দিতে পারতাম, কিন্তু কে জানে সেটা কোথায় গিয়ে শেষ হবে। তার বদলে আমি একটি বেল এনেছি। তোমার ঘড়িটা বন্ধক রেখে কিনলেই হতো। তোমার আবার ঘড়ির প্রয়োজন আছে নাকি? তুমি হয়তো মনে মনে প্রশ্ন করছো, বেল কেন? সত্যি বলতে কি, আমি আন্দাজ করছি তুমি এই প্রশ্নটা যতবার করবে ততবারই পকেটে হাত দিয়ে সেটার জবাব খুঁজে পাবে। এখন তো অনেক বেশি অক্ষর হয়ে গেছে। প্রতিবার প্রতিটা প্রশ্নের জবাব জানার জন্য তোমাকে ওই অক্ষরগুলো সাহায্য নিতে হয়। আসলে এটা একটা জোক, প্র্যাকটিক্যাল জোক। তবে এটা নিয়ে সেভাবে ভেবে দেখো, তোমার সঙ্গে এখন থাকি আমি, হাসি না। আমি চাই তুমি পকেট থেকে ওটা যতবারই বের করবে ততবারই অবাক হয়ে ভাববে, এই বেলটা আমার জন্য কেন। তোমার একটি ক্ষুদ্র অংশ, তোমার ভগ্ন মস্তিষ্কের ছোট্ট একটি অংশ স্মরণ করে হাসবে, ঠিক যেভাবে আমি এখন হাসছি। তাছাড়া তুমি তো জবাবটা জানোই, আগেই তুমি এ ব্যাপারে জেনেছিলে, সুতরাং এ নিয়ে ভাবলে তুমি সেটা জানতে পারবে। আগের দিনে লোকজন জীবিত কবরস্থ হওয়ার ভয়ে আতঙ্কগ্রস্ত হতো। মনে পড়ছে এখন, আজকের মতো চিকিৎসা বিজ্ঞান অতটা উন্নত ছিল না। কফিনের ভেতর থেকে হঠাৎ করে জেগে ওঠাটা বিরল ব্যাপার ছিল না তখন। সেজন্য ধনীরা তাদের কফিনে বাতাস নেবার উপযোগী টিউব সংযোজন করত। কবর দেবার পর সেই টিউবের শেষ মাথা মাটি থেকে একটু বের হয়ে থাকতো, যাতে করে মৃত ব্যক্তি জীবিত হয়ে উঠলে অক্সিজেন অভাব না হয়ে মরে যায়। এখন তারা হয়তো এটা পরীক্ষা করে বুঝতে পেরেছে, তুমি এরকম টিউব দিয়ে গগনবিদারী চিৎকার দিতে পারবে, তবে এটা এতটাই সরু যে খুব বেশি আওয়াজ বের হবে না। কারো মনোযোগ আকর্ষণ করার জন্য যথেষ্ট তো নয়। তাই টিউবের মধ্য দিয়ে একটি তার ঢুকিয়ে রাখা হয়েছে, যাতে করে কফিনের ভেতর থেকে এপিটাপির উপর রাখা বেলটা বাজাতে পারো। কোনো মৃত লোক যদি জীবিত হয়ে বাইরে আসতে চায়, তাহলে তাকে শুধু বেল বাজালেই হবে। সেই বেলের শব্দ শুনে কেউ এসে তাকে কবর থেকে টেনে বের করবে। আমি এখন হাসছি, কল্পনা করছি তুমি একটি বাসের কিংবা ফাস্টফুড রেস্তোরাঁয় বসে আছো, পকেটে হাত দিয়ে বেলটা খুঁজে পেয়ে ভাবছো, এটা আবার কোত্থেকে এলো, এটা কেন তোমার কাছে। হয়তো তুমি সেটা বাজিয়েও দেখবে। শুভ জন্মদিন বন্ধু। আমি জানি না আমাদের মানসিক সমস্যা সমাধান কে খুঁজে বের করে, সেজন্য আমি এও জানি না তোমাকে না আমাকে নিজেকে কংগ্রেচুলেট করতে হবে। মানছি জীবনযাপন কিছুটা বদলে যাবে, তবে যা হোক না কেন একটা রাজসিক সমাধান। জবাবের জন্য নিজের দিকে তাকাও। কথাটা শুনে হলমার্ক কার্ডের মতো মনে হচ্ছে। আমি জানি না কখন তুমি এটা নিয়ে ভাবছো কিনা, তবে আমি তোমাকে সাধুবাদ জানাচ্ছি। এই জন্য নয় যে আমি কি বলছি সেটা তুমি জানো। সাধুবাদ দিচ্ছি তুমি তোমার মাথাটা ঘামিয়েছো বলে। হাজার হোক, নিজেকে জানার জন্য সবাইকে তার মুখটা আয়নায় দেখতে হয়, তুমিও তার ব্যতিক্রম নও। পরিচ্ছদ 8। ছোট মেকানিক্যাল কণ্ঠটা থামলো, তারপর আবারও বলতে শুরু করলো সেটা। কণ্ঠটা বলছে, এখন সকাল 8টা বাজে। এটা সৌজন্যমূলক একটি কল। চোখ খুলে রিসিভারটি সরিয়ে রাখলো আল। ফোনটা রাখা আছে বিছানার হেডবোর্ডের ওপর। টিভি চলছে এখনো। মাংসের রঙের দল একটার পর সাথে একটা ঠোকর খাচ্ছে। আর আবার শুয়ে পড়লো। নিজেকে আরও বেশি বয়স্ক তামাটে বর্ণর, মাথার চুলগুলো খাড়া খাড়া দেখে অবাক হলো সে। ছাদের মধ্যে যে আয়নাটা রাখা আছে সেটি ভাঙা। নিজেকে দেখে যেতে লাগলো আর যা দেখলো তাতে বিস্মিত হলো। তার গায়ে পোশাক, তবে জামাকাপড়গুলো বেশ পুরনো, জায়গায় জায়গায় ছেঁড়া ফাটা। বাম হাতের কবজিতে পরিচিত জায়গাটা টের পেলেও সেখানে যে ঘড়িটা ছিল সেটা আর এখন নেই। আয়নার দিকে তাকালো হাতটা দেখার জন্য। হাতটা খালি, আর তার চামড়া সযত্নে রোদে পড়ে তামাটে রং ধারণ করে আছে, যেন ওখানে কখনোই কোনো ঘড়ি ছিল না।
আর্লের কবজির ভিতর কালো রঙের একটি তীর ছাড়া এই চামড়াটা রঙও করা। উপরের দিকে জামার হাতলের দিকে ইঙ্গিত করছে সেটা। তীরটার দিকে কিছুক্ষণ চেয়ে রইল। সম্ভবত এটা মুছে ফেলার চেষ্টা করবে না সে। তীর চিহ্নটা গুটিয়ে নিয়ে উপরের দিকে একটা ট্যাটু করা একটি বাক্য দেখতে পেল। বাক্যটা একবার কি দুবার পড়ল আর বাক্যের শুরুতে আরেকটি তীর আছে। ওটা হাত তার হাতের উপর নির্দেশ করছে। গুটিয়ে রাখা শার্টের হাতার ভেতর চলে গেছে সেটা। শার্টের বোতাম খুলে ফেলল সে। নিজের বুকের দিকে তাকালো। আকৃতিটা ধরতে পারলেও তাতে ফোকাস করতে পারল না। তাই উপরে থাকা আয়নার দিকে তাকালো আবার। তীরটা আর্লের হাত থেকে কাঁধ অবধি চলে গেছে। থেমেছে বুকের দিকে একটা লোকের ছবির কাছে এসে। প্রায় পুরো বুক জুড়েই আছে ছবিটা। বিশাল দেহি এক লোকের ছবি, টেকো মাথা, দাড়ি গোঁফ আছে। ছবিটা নিখুঁত হলেও পুলিশের স্কেচ করা ছবির মতো একটু অবাস্তব অবাস্তব লাগছে। বুকের উপর দিকে প্রায় সবটা জায়গা জুড়ে আছে কিছু লেখা, তথ্য আর নির্দেশনা। সবটা উল্টো করে লেখা। আয়নার সামনে গেলেই শুধু সোজা পড়া যায়। উঠে দাঁড়ালো আর শার্টের বোতাম লাগিয়ে ডেস্কের কাছে গেল সে। ডেস্কের ড্রয়ার থেকে একটা কলম আর এক টুকরো কাগজ নিয়ে লিখতে বসলো। নবম পরিচ্ছদ। আমি জানি না এটা যখন তুমি পড়বে তখন তুমি কোথায় থাকবে। তুমি এটা আদৌ পড়ে দেখবে কিনা তাও আমি জানি না। আমার মনে হয় তোমার দরকার পড়বে না। তোমার সাথে যে আমার কখনো দেখা হবে না তা আসলে লজ্জার ব্যাপার। তবে এটা অনেকটা ওই গানের মতো, যখন তুমি এটা পড়বে তখন আমি বহু দূরে। আমরা এখন খুব কাছাকাছি এসে পড়েছি, তেমনই মনে হচ্ছে এটা। অনেকগুলো টুকরো টুকরো অংশ জোড়া লাগানো হয়েছে, মানে বোঝানো হয়েছে। আমার মনে হয় তাকে খুঁজে বের করাটা এখন তোমার জন্য নিছক সময়ের ব্যাপার মাত্র। এখানে পৌঁছতে আমরা কত কি করেছি সেটা কে আর জানে। দারুণ একটি গল্পই হবে সেটা। অবশ্য তোমার যদি এসবের কোনো কিছু মনে থাকে, আদ্য স্মরণে থেকে থাকে, আমার মনে হয় স্মরণে না থাকলেও তোমার জন্য ভালো হবে। এই মুহূর্তে আমার মাথায় একটাই ভাবনা এসেছে, মনে হয় এটা তোমাকে বেশ কাজে দেবে। সবাই সমাপ্তির জন্য অপেক্ষা করছে, কিন্তু এটা যদি ইতিমধ্যে আমাদের অতিক্রম করে গিয়ে থাকে তাহলে কি হবে? চূড়ান্ত বিচারের দিন বলে যে জোকসটা প্রচলিত আছে সেটা যদি এসে চলে গিয়ে থাকে আর আমরা কেউই সেটা বুঝতে না পারি, তাহলেই বা কি হবে? কিয়ামতের অগোচরে আসে যাদের স্বর্গে যাবার কথা তারা স্বর্গে যাবে, আর আমরা যারা পরীক্ষায় অকৃতকার্য হয়েছি তারা এ সম্পর্কে কিছুই জানবো না। আগের মতোই জীবনযাপন করতে থাকবো। ঈশ্বর হিসেব রাখা বন্ধ করে অনেক আগে থেকেই মৃত্যু ঘোরাফেরা করছে। এখন ভবিষ্যৎ নিয়ে আশাবাদী। আমার মনে হয় সেটা যদি সত্য হয়ে থাকে তাহলে তুমি কি করলে না করলে তাতে কিছু যায় আসে না। কোনো প্রত্যাশা নেই। তুমি যদি তাকে খুঁজে বের করতে না পারো তাতে কিছু যায় আসে না, কারণ কোনো কিছুই আর যায় আসে না। তুমি যদি তাকে খুঁজে পাও তাহলে পরিণামের কথা না ভেবেই তাকে খুন করবে, কারণ পরিণাম বলে তোমার কিছুই নেই। এখন আমি ঠিক এটাই ভাবছি, এই ভয়ঙ্কর ছোট ঘরে বসে। দেয়ালে কতগুলো জাহাজের ছবির ফ্রেম। অবশ্য আমি জানি না, তবে আমাকে যদি আন্দাজ করতে হয় আমি বলবো সাগর তীরে কোথায় আছি আমরা। তুমি যদি তোমার ডান হাতের তুলনায় বাম হাতে 5টা ছোপের দিকে তাকিয়ে ভাবো কেন এটা এরকম, তাহলে কি বলবো তা আমি জানি না। মনে হয় আমার বেশ কিছুটা সময় ড্রাইভিং করছি, আর তোমার ঘড়িটার কি হয়েছে সেটা আমি জানি না। আর এইসব চাবির কথা যদি বলো তাহলে বলবো আমি কিছুই জানি না। একটাও চিনতে পারছি না। গাড়ির চাবি, বাড়ির চাবি আর ছোট চাবিগুলো হ্যান্ডকাফের। আমরা এখানে কেন এসেছি ভাবছি। তুমি যদি তাকে খুঁজে পাও তাহলে সে নিজেকে বোকা মনে করবে কিনা। 10 মিনিটের লোকটার কাছে ধরা পড়ে যাওয়া, এক পিণ্ড মাংসের দলা কর্তৃক খুন হওয়া। কিছুক্ষণের মধ্যে আমি চলে যাব। আমি কলমটা নামিয়ে রাখবো, চোখ বন্ধ করব। তারপর তুমি চাইলে এটা পড়ে নিতে পারবে। আমি কেবল চাই তুমি জেনে রাখো আমি তোমাকে নিয়ে বেশ গর্বিত। এটা বলার মতো কেউ থাকবে না, জিজ্ঞেস করার মতো কেউ থাকবে না। 10ম পরিচ্ছদ। আর্লের চোখ দুটো গোল গোল হয়ে আছে। গাড়ির জানালা দিয়ে চেয়ে আছে সে। চোখে হাসি। রাস্তার ওপাশে লোকজনের ভিড়ের দিকে তাকিয়ে হাসছে। বাড়ির দরজার কাছে একটা শরীরের চারপাশে লোকজন জড়ো হয়ে আছে। শরীরটা লোকজন থেকে সরে এসে আস্তে আস্তে ফুটপাত দিয়ে স্টর্ম ড্রেনে ঢুকে পড়ল। গাট্টগোট্টা শরীর, মাথা নিচু করে, চোখ দুটো খোলা, টেকো মাথা, ছাগলা দাড়ি। পুলিশের স্কেচ অনুযায়ী চেহারাগুলো প্রায় একই রকম লাগে। এটা অবশ্য কেউ একজন হবে, তবে এটা যে কেউ হতে পারে। রাস্তা থেকে গাড়িটা চলে যাবার সময় আল হাসছে মৃতদেহের দিকে তাকিয়ে। গাড়িটা কার? হয়তো এটা পুলিশের কোনো গাড়ি, হয়তো এটা নিতান্ত একটি ট্যাক্সি। গাড়িটা যানবাহনে ভিড়ে মেশে যেতে আল চোখ বন্ধ করে অন্ধকারে ডুব দিল। পথচারীদের একটি জটলা ভিড়ে হারিয়ে যাবার আগ পর্যন্ত শরীরটা দেখে গেল সে। বারন্ত জটলা আর গাড়িটার মধ্যে নির্দিষ্ট দূরত্ব বজায় আছে বলে মুচকি হাসছে। আলের হাসি কিছুটা মিইয়ে এলো। কিছু একটা মনে পড়ছে তার। পকেট হাতড়াতে লাগলো সে। প্রথমে কিছুটা অলস্য করে, তারপর চাবি খুঁজছে এরকমভাবে। শেষ বেশ উদ্ভ্রান্ত হয়ে পকেটের জিনিসগুলো
সব সিটের পাশে রেখে দিল। কিছু টাকা, কয়েকটা চাবি, টুকরো টুকরো কিছু কাগজ। একটি গোলাকার ধাতব পিণ্ড তার পকেট থেকে বের হয়ে সিটের নিচে পড়ে গেল। আর্ল এখন খুবই উদ্ভ্রান্ত হয়ে উঠেছে। ড্রাইভার আর তার মধ্যে থাকা প্লাস্টিকের ডিভাইসটার উপর জোরে জোরে ঘুষি মেরে লোকটার কাছে একটি কলম চাইল সে। সম্ভবত ক্যাব ড্রাইভার খুব একটা ইংরেজি জানে না, কিংবা পুলিশের লোকজন সন্দেহভাজনদের সাথে বেশি কথা বলে না। যা হোক না কেন, তার আর ড্রাইভারের মধ্যে থাকা দেয়ালটা সরল না, একটা কলমও তাকে দেওয়া হলো না। গাড়িটা ঢুকে পড়লো একটি টানেলের ভেতরে। রিয়ার ভিউ মিররের দিকে তাকিয়ে চোখ পিটপিট করলো আল। এখন সে বেশ শান্ত। ড্রাইভার আরেকটা মোড় নীল ধাতব পিণ্ডটা গড়িয়ে আর্লের পায়ের কাছে চলে এলো। জিনিসটা তুলে নিয়ে কৌতুক ভরা চোখে দেখলো সে। একটা ছোট ধাতব বেল। ওটার উপর তার নাম আর দুটো তারিখ লেখা আছে। প্রথম তারিখটা দেখে বুঝতে পারলো তার জন্মের সাল, তবে দ্বিতীয় তারিখটা দেখে কিছুই বুঝতে পারলো না। বেলটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখার সময় তার নজরে এলো হাত ঘড়ির জায়গাটা ফাঁকা। ওখানে একটি ছোট তীর আঁকা রয়েছে। হাতের উপর দিকে নির্দেশ করছে সেটা। জামা হাতা গুটিয়ে তীর চিহ্নটা অনুসরণ করল সে। একাদশ পরিচ্ছদ। তুমি তোমার নিজের শেষকৃত্যেও দেরি করবে, তোমার বউ বলতো। মনে পড়ে? এই নিয়ে যতই ভাবি ততই মনে হয় খুব বেশি বকা করছি। কত বকা হলে নিজের গল্পের সমাপ্তি ঘটানোর জন্য হন্য হয়ে ওঠে। আর আমি জানি দেরি করে ফেলতাম, তাহলেই বা কি করে জানতাম সেটা? আমার কাছে তো কোনো হাত ঘড়ি নেই। এটা দিয়ে আমরা কি করি সেটাও তো আমি জানি না। আরে তুমি ঘড়ি দিয়ে কি করবে? এটা তো বহু পুরনো একটা জিনিস। তোমার হাতে জগদ্দল পাথরের মতো চেপেছিল। সেই আগেকার যে তুমি ছিলে তার একটি প্রতীক। সেই তুমি কিন্তু সময়ে বিশ্বাস করতে। না, বাদ দাও। সময়ের উপর যে তুমি বিশ্বাস হারিয়েছ, কিংবা সময় যে তোমার উপর থেকে বিশ্বাস হারিয়েছে, সেটা তেমন কোনো ব্যাপার নয়। আরে বাবা, এটা কার দরকার পড়ে? ভবিষ্যতে নিরাপত্তার মধ্যে বসবাস করার জন্য নির্বোধ হতে চাইবে কে? খামোখা পরের মুহূর্তের জন্য বেঁচে থাকা। ঘড়ির কাঁটা তবুও চলবে, সব কিছু সময় সরিয়ে দেবে, এই মিথ্যাটা বিশ্বাস করার মানে সময় আমাদের নির্জীব করে দেবে, এ কথা বলার নামান্তর। কিন্তু তুমি একদম আলাদা। তুমি অনেক বেশি পারফেক্ট। বেশিরভাগ লোকজনের কাছে সময় হলো তিনটি জিনিস, কিন্তু তোমার কাছে মনে, আমাদের কাছে শুধুমাত্র একটা জিনিস, একটা মুহূর্ত। এই মুহূর্তটা যেন তুমি ঘড়ির মাঝখানে বসে আছো, তোমার হাত দুটো যেন ঘড়ির কাঁটা, ডায়ালের চারপাশে ঘুরছে। সময় আর কাঁটা ঘুরছে, কিন্তু তুমি এক জায়গাতে স্থির। তোমার অবস্থা বদলাবে না। সময়ের সমস্ত অভিঘাত তোমার উপর আর কাজ করছে না। এটাকে তারা কি যেন বলে। সময় সব কিছু চুরি করে, কিন্তু তোমার বেলায় তা খাটে না। চোখ বন্ধ করো। প্রথমে একবার থেকে শুরু করতে পারো তুমি। নিজের সমস্ত আবেগ একত্র করো। গোলাপের মতো সেগুলো টাটকা। সময় হলো একটি অর্থহীনতা, একটি অবাস্তবতা। শুধু এই মুহূর্তটাই সব কিছু। এই মুহূর্তে লক্ষ লক্ষ ঘন্টার চেয়েও বেশি। আমাকে তোমার বিশ্বাস করতেই হবে। এই মুহূর্তটা যদি বারবার ফিরে আসে, আর তুমি যদি বারবার চেষ্টা চালিয়ে যেতে থাকো, প্রকারান্তরে তুমি তোমার তালিকার পরের আইটেমটার দিকেই চলে যাবে। শেষ হয়ে গেল থ্রিলার গল্পটি। সাথে থাকার জন্য ধন্যবাদ।